আমরা অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনের আজকে একটা নতুন চ্যাপ্টার দেখব। চ্যাপ্টারটা হচ্ছে ডাটা লিঙ্ক কন্ট্রোল। তো সেই চ্যাপ্টারের ফার্স্ট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ফাংশনস অফ ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার। আচ্ছা, প্রথমে আসি ডাটা লিঙ্ক কন্ট্রোল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। ডাটা লিঙ্ক কন্ট্রোল এটা একটা সাবলেয়ার, এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের একটা সাবলেয়ার। আমরা ডাটা লিঙ্ক লেয়ারে অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার আর এটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ার। তো ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ারটা কী করে? ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার হচ্ছে দুইটা নোডের ভিতরে আমার যে ডাটা ফ্রেমটা ট্রান্সমিট হবে আমার যে ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে, সেই ডাটাটাকে আমার রিলায়েবল করার কাজটা হচ্ছে ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার করে। এটা কখন করে? যখন আমার মানে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যখন আমার একটা ডেডিকেটেড লিঙ্ক থাকে, তখন হচ্ছে আমার এই ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ারটা কাজ করে। আর যখন লিঙ্কটা হচ্ছে শেয়ার্ড লিঙ্ক, তখন হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ারটা কাজ করে। তো আমরা আপাতত এই ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার নিয়ে আলোচনা করি। তো এই ডাটা লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ারের মেইনলি ডাটা লিঙ্ক মানে তিনটা ফাংশন আছে। একটা হচ্ছে ফ্রেমিং, একটা হচ্ছে ফ্লো কন্ট্রোল, একটা হচ্ছে এরর কন্ট্রোল। তা ফ্রেমিংটা কি? ফ্রেমিং ইজ এ টেকনিক অফ ডাটা লিঙ্ক লেয়ার দ্যাট সেপারেটস এ মেসেজ ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার বাই অ্যাডিং এ সেন্ডার অ্যাড্রেস অ্যান্ড এ রিসিভার অ্যাড্রেস ইনটু ইট। সেটা কি করতেছে? সেটা হচ্ছে আমরা এটার যদি একটা ফ্রেমের একটা স্ট্রাকচার দেখি, স্ক্রিনটা একটু ছোট করে, হ্যাঁ আমরা একটু দেখি। আমার আপার লেয়ার থেকে এটা মনে করেন এটা একটা ডাটার স্ট্রিম আসলো, ওকে, এই আপার লেয়ার থেকে ডাটাটা আসলো। এখন এই ডাটার সাথে আমার কিছু হেডার এবং কিছু ট্রেইলার যোগ করলাম, ঠিক আছে। হেডার বিট এবং ট্রেইলার বিট যোগ করলাম। যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার ফ্রেম। তো এটা কি করতেছে? এটা হচ্ছে আমরা কি করলাম দেখেন, ইট ইজ এ প্রসেস ইন হুইচ ডাটা প্যাকেটস রিসিভ ফ্রম নেটওয়ার্ক লেয়ার, অর্থাৎ উপরে নেটওয়ার্ক লেয়ারের থেকে ডাটা প্যাকেট রিসিভ করে তাকে এনক্যাপসুলেট করবো ইনটু স্ট্রাকচার ডাটা ইউনিট কল ফ্রেম। তাহলে আমরা তাকে স্ট্রাকচার ডাটা ইউনিটে কনভার্ট করবো, যাকে আমরা বলতেছি ফ্রেম, বাই অ্যাডিং হেডার অ্যান্ড ট্রেইলার টু ইচ অফ দেম। তাহলে আমরা কী করতেছি? আমরা নেটওয়ার্ক লেয়ার থেকে যে ডাটা পাচ্ছি সেই ডাটা প্রত্যেকটাতে হেডার এবং ট্রেইলার অ্যাড করে আমরা একটা স্ট্রাকচার মানে ডাটা ইউনিটে কনভার্ট করছি। এই পুরো স্ট্রাকচার ডাটা ইউনিটটাকে বলতেছে ফ্রেম। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে ফ্রেমিং, ঠিক আছে। তো আমরা যদি একটা ফ্রেমের স্ট্রাকচার দেখতে চাই, প্রথমে ফ্রেমের স্ট্রাকচার বলতে আসলে তার সাইজকে মিন করে। তো ফ্রেমের সাইজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড সাইজ ফ্রেম আর একটা হচ্ছে ভেরিয়েবল সাইজ ফ্রেম। তো ফিক্সড সাইজ ফ্রেম কি? ফিক্সড সাইজ ফ্রেম হচ্ছে দ্য সাইজ অফ ফ্রেম ইজ ফিক্সড, অর্থাৎ এই যে ফ্রেমটা দেখতেছি এই ফ্রেমের সাইজটা হবে ফিক্সড। হ্যাঁ, ফিক্স মানে কি? আমরা কত বাইট হবে এটা ফিক্স করা থাকে, ঠিক আছে। তো এটা সাধারণত এটার জন্য যখন আমার ফ্রেমের সাইজটা ফিক্সড হবে, তখন কোনটা স্টার্ট বিট মানে ফ্রেমের স্টার্টিংটা কোথায়, এন্ডিংটা কোথায়, এটার জন্য আমার আলাদা কোনো মেকানিজম ইউজ করার দরকার নেই। তো এই ধরনের ফিক্সড সাইজ ফ্রেমিংটা ইউজ হচ্ছে এটিএম ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়বো। এখানে ফ্রেমগুলোকে বলা হচ্ছে ফিক্স সাইজ ফ্রেমগুলোকে বলা হচ্ছে সেল, ওকে। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারের কনসার্ন হচ্ছে ভেরিয়েবল সাইজ ফ্রেমিং নিয়ে। তো ভেরিয়েবল সাইজ ফ্রেমিংটা কি? ভেরিয়েবল সাইজ ফ্রেমিংটা হচ্ছে আমার ফ্রেমের সাইজ বাড়বে কমবে, অর্থাৎ এই যে এখানে ফ্রেমের সাইজ বাড়তে কমতে পারে। তো হেডার এবং ট্রেইলার তো সেমই থাকে, ফ্ল্যাগগুলোও সেম থাকে। তাহলে ফ্ল্যাগগুলো এগুলো নিয়ে পরে আসতেছি। তো এখানে এই ফ্রেমের সাইজটা বড় হইতে পারে, ছোট হইতে পারে। কেন? কিসের উপর ডিপেন্ড করে? এই ডাটার উপর ডিপেন্ড করে। এই ধরনের ফ্রেমকে বলা হচ্ছে ভেরিয়েবল সাইজ ফ্রেম। এবং ভেরিয়েবল সাইজ ফ্রেমের জন্য মানে ফ্রেমিংয়ের জন্য, অর্থাৎ ভেরিয়েবল সাইজ ফ্রেম তৈরি করার জন্য আমার হচ্ছে কিছু এডিশনাল মেকানিজম লাগবে, যেটা দ্বারা বুঝতে পারবো এই ফ্রেমটা স্টার্টিং মানে এই ফ্রেমটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। হ্যাঁ, আমরা যখন একটা ডাটা বিট স্ট্রিম আমরা পাঠাই, তখন আমরা আসলে এটার ভিতরে ফ্রেমগুলোকে আইডেন্টিফাই করার প্রয়োজন হয়। এটাই হচ্ছে আমার ফ্রেমিংয়ের মেইন কনসেপ্ট, ওকে। তো আমরা এই ফ্রেমে কনভার্ট করার জন্য, অর্থাৎ ভেরিয়েবল সাইজ ফ্রেমে কনভার্ট করার জন্য আমরা দুই ধরনের প্রোটোকল ইউজ করি। একটা হচ্ছে ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল, একটা হচ্ছে বিট ওরিয়েন্টেড প্রোটোকল। তো ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল কি? ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল হচ্ছে আমরা
আমরা যে ডাটাগুলোকে আমার যে ডাটা আমি পাঠাবো এই ডাটাকে আমার মানে 8 বিটের ক্যারেক্টারের একটা কম্বিনেশন হিসেবে চিন্তা করব। অর্থাৎ আমার ডাটাগুলোকে আমি ব্লক আকারে ভাগ করব এবং প্রত্যেকটা ব্লক হবে 8 বিটের একটা করে ক্যারেক্টার। ঠিক আছে, এটা সাধারণত মনে করেন আমরা কোনো টেক্সট কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ওই আকসি কোড ইউজ করতে পারি। মানে 8 বিটেকে মনে করেন কে আমি রিপ্রেজেন্ট করলাম একটা আকসি কোড দিয়ে, 8 বিটের আকসি কোড দিয়ে। অর্থাৎ আমরা প্রতিটা ব্লকে একটা করে বাইট রিপ্রেজেন্ট করবো, রাইট? ঠিক আছে, তো এরকম অনেকগুলো ব্লক থাকবে এই ধরনের মানে এইভাবে এই অর্থাৎ একটা ক্যারেক্টার আমি প্রকাশ করব। ওকে, এই ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর সাথে আমার এটা হচ্ছে যখন ডাটাটা থাকবে, ডাটা আমি যখন নেটওয়ার্ক লেয়ার থেকে পাইলাম, তখন আমার এই ডাটার সাথে আমি একটা হেডার এবং একটা ট্রেলার অ্যাড করলাম। তো হেডারটা কি? হেডার হচ্ছে আমার সেন্ডারের ম্যাক অ্যাড্রেস এবং রিসিভারের ম্যাক অ্যাড্রেস থাকবে এবং তার ভিতরে অন্যান্য কন্ট্রোল ইনফরমেশন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হেডার ফাইল। তাহলে সে কী করতে পারবে? ইজিলি ডিটেক্ট করতে পারবে আমার সেন্ডার কে ছিল, রিসিভার কে ছিল। তো সেন্ডারের ম্যাক অ্যাড্রেসটা কেন দরকার? সেন্ডারের ম্যাক অ্যাড্রেসটা দরকার হচ্ছে যে ডাটা পাঠালো তাকে আমার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে রিসিভার। তো এই অ্যাকনোলেজমেন্টের জন্য সেন্ডারের ম্যাক অ্যাড্রেসটা দরকার। রিসিভারের ম্যাক অ্যাড্রেসটা কেন দরকার? অর্থাৎ আমার ডেস্টিনেশনে যাতে এই ফ্রেমটা যায়, রাইট? আর আরও কিছু কন্ট্রোল ইনফরমেশন আছে, যেমন আমার এইটা ফ্রেম নাম্বার কত। ঠিক আছে, আমরা যদি একটা কমপ্লিট ডাটাকে অনেকগুলো ফ্রেমে ভাগ করে পাঠাই, সেক্ষেত্রে আমার ফ্রেম নাম্বারিংটা দরকার হবে। এই ধরনের কিছু কন্ট্রোল ইনফরমেশন থাকে। আর ট্রেইলার কি? ট্রেইলার হচ্ছে এরর ডিটেকশন এবং কারেকশনের জন্য আমরা যেই আগের চ্যাপ্টারে পড়ে আসছি যে আমরা কিছু রিডান্ডেন্ট বিট পাঠাই, সেই রিডান্ডেন্ট বিটগুলোকে এই ট্রেইলারের ভিতরে আমার রাখা হয়। তো এইটা হচ্ছে আমার ফ্রেমের স্ট্রাকচার। আচ্ছা, এখন বোথ হেডার অ্যান্ড ট্রেইলার আর মাল্টিপল অফ 8 বিট ক্যারেক্টার। তার মানে এই হেডার এবং ট্রেইলারটা হচ্ছে 8 বিটের ক্যারেক্টারের মাল্টিপল। যেমন এই পুরো ডাটাটা হচ্ছে 8 বিটের ক্যারেক্টারের মাল্টিপল, তাহলে 1 2 3 8 বিটের মাল্টিপল না? আচ্ছা, এতে ঠিক তেমনি হেডার এবং ট্রেইলারও 8 বিটের মাল্টিপল ক্যারেক্টার হবে। আচ্ছা, এখন আমি কিভাবে বুঝবো আমার এই মানে এটা একটা ফ্রেমের স্টার্টিংটা কোথায় হয়েছে, এন্ডিংটা কোথায় হয়েছে? কারণ আমার তো ডাটাগুলো সিকোয়েন্সিয়ালি আসতেই থাকবে, একটার পর একটা মানে বিট স্ট্রিম আকারে তো আসতেই থাকবে। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটার পরে মানে একটা করে ফ্রেম আমি কিভাবে আইডেন্টিফাই করবো? তো এই কারণে আমরা ফ্রেমের স্টার্টিং এবং এন্ডিংয়ে আমি একটা ফ্ল্যাগ বাইট নামে একটা বাইট অ্যাড করি। ঠিক আছে, যেটাকে আমরা 1 বাইটের একটা কোড অ্যাড করি। ঠিক আছে, যেটাকে হচ্ছে আমি ফ্ল্যাগ হিসেবে চিন্তা করি। যেমন এটা হতে পারে 0 1 1 1 1 0, এভাবে আর কি। 0, তারপর 6টা 1, তারপর আবার 0, এইভাবে আমি একটা কোড সিকোয়েন্সকে কল্পনা করতে পারি। যেই কোড সিকোয়েন্স আমার রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে একটা ফ্রেমের স্টার্টিং এবং একটা ফ্রেমের এন্ডিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকলগুলো হচ্ছে পপুলার কখন? যখন আমি টেক্সট বেস ডাটা পাঠাবো। তাই টেক্সটগুলোকে ইজিলি আমি আকসি কোডে 8 বিটের ক্যারেক্টারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এই ধরনের কমিউনিকেশনে আমরা ইন জেনারেল ইউজ করি। তবে এটা এখানে রেস্ট্রিক্টেড না, আমরা চাইলে ভিডিও ডাটা, অডিও ডাটা, অন্যান্য ডাটাও এখানে পাঠাতে পারি। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল। যেই প্রোটোকলে প্রতিটা ক্যারেক্টার হবে 8 বিটের। হ্যাঁ, 8 বিটের ক্যারেক্টার হিসেবে আমি চিন্তা করবো, সেইভাবে আমরা তাহলে আমার ডাটাটা হবে 8-এর মাল্টিপল। ওকে, তো এখন একটা কনসেপ্ট আছে বাইট স্টাফিং। বাইট স্টাফিংটা কি? দেখেন, ইট কুড বি পসিবল দ্যাট দ্য অ্যাকচুয়াল ডাটা টু বি ট্রান্সমিটেড মে কন্টেইন দ্য সেম বিট প্যাটার্ন অ্যাজ দ্য ফ্ল্যাগ বাইট ইউজড ইন ক্যারেক্টার ওরিয়েন্টেড ফ্রেমিং। তাহলে আমরা দেখি এই যে ক্যারেক্টার ওরিয়েন্টেড ফ্রেমিং, আমি এখানে যে ফ্ল্যাগটা ইউজ করলাম, এই সেম ফ্ল্যাগটা আমার ডাটার ভিতরেও থাকতে পারে, রাইট? এই ডাটার ভিতরে থাকতে পারে। এখন ফ্ল্যাগ যখন আমার রিসিভার পাচ্ছে, তখন সে ধরে নিতেছে এটা হচ্ছে আমার এন্ডিং, রাইট? মনে করেন এখন আমি এরকম একটা ফ্রেম পাঠাবো। ঠিক আছে, এখন এরকম একটা ফ্রেম পাঠানোর সময় যখনই রিসিভার, মনে করেন রিসিভার এই বরাবর রিসিভ করতেছে। হ্যাঁ, রিসিভার প্রথমে আমি লেফট থেকে রাইটে যদি আমি চিন্তা করি, রিসিভার যখন আমার এটা রিসিভ করবে, সে যখন একটা ফ্ল্যাগ পাবে, সে এইখান থেকে তার স্টার্টিংটা ধরে নেবে ফ্রেমের, রাইট? এখন সে যদি মনে করেন ডাটার ভিতরে ফ্ল্যাগে আমি যে ক্যারেক্টারটা ইউজ করি সেটা যদি আমার ডাটার ভিতরেই থাকে, রাইট? তাহলে সে ওই ডাটাটাকেই ধরবে, এন্ডিং ধরে নেবে। তা আমার তো এখানে স্টার্টিং হলো, সে এই পর্যন্ত যাইতে যাইতে এখানে গিয়ে এন্ডিং ধরে নেবে। তো বাকি যেই ডাটাটা, এই পুরো ডাটাটা মিস হবে। কেন মিস হবে?
কারণ সে ইন্টারপ্রিট করবে এটা হচ্ছে আমার এন্ডিং ফ্ল্যাগ, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ছিল ডাটা। তাহলে তার মানে কি, তার মানে আমার ফ্ল্যাগে আমি যে ক্যারেক্টার কম্বিনেশনটা মানে বিটের কম্বিনেশন রাখি সেটা যদি আমার ডাটার ভিতরে থেকে যায় তাহলে আমার জন্য একটা প্রবলেম। এই প্রবলেমটাকে দূর করার জন্য আমার যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে বাইট স্টাফিং। বাইট স্টাফিংটা কি? বাইট স্টাফিং হচ্ছে আমার ডাটার ভিতরে যদি কোনো ফ্ল্যাগের মতো একটা ক্যারেক্টার চলে আসে তাহলে সেটাকে সে যাতে ডাটা হিসেবেই চিন্তা করে রিসিভার, সেটার কারণে আমি তার তার সামনে একটা এসকেপ নামে আরেকটা ফ্ল্যাগের মতোই আরেকটা ক্যারেক্টার আমি এখানে বসায় দিই। ঠিক আছে, অর্থাৎ যখন আমার ডাটার ভিতরে ফ্ল্যাগের একটা কম্বিনেশন থাকে তার আগে একটা এসকেপ ক্যারেক্টার এডিশনাল আমি বসাই। তো এডিশনাল বসাইলে কী করে, যখন আমার রিসিভার এই এসকেপ ক্যারেক্টারটা পাবে সে ইমিডিয়েট পরে যেটা আছে সেটাকে সে ডাটা হিসেবে কনসিডার করবে, ফ্ল্যাগ হিসেবে কনসিডার করবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার এসকেপ ক্যারেক্টার হিসেবে আমি যে কম্বিনেশনটা ইউজ করবো সেটাও আমার ডাটার ভিতরে থাকতে পারে। সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমি তার আগেও আরেকটা এসকেপ ক্যারেক্টার অ্যাড করে দেবো। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে বাইট স্টাফিং একটা প্রসেস, যেই প্রসেস হচ্ছে দেখেন বাইট স্টাফিং ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং ওয়ান এক্সট্রা বাইট known as escape byte whenever there is a flag or escape character in the text। তার মানে আমার ফ্ল্যাগ থাকলেও তার আগে এসকেপ ক্যারেক্টার ইউজ করবো, এসকেপ ক্যারেক্টার থাকলেও তার আগে এসকেপ ক্যারেক্টার ইউজ করবো। তো যখন রিসিভার এই এসকেপ ক্যারেক্টার দেখবে সে ইমিডিয়েট পরের ফ্ল্যাগ অথবা এসকেপকে সে নর্মাল ডাটা হিসেবে কনসিডার করবে এবং সেটাকে ইন্টারপ্রিট করবে না। তো রিসিভার সাইডে যখন আমার এই এসকেপ ক্যারেক্টারগুলো থাকবে, সে দেখেন প্রথম এসকেপ ক্যারেক্টারকে সে রিমুভ করে তারপরে অ্যাকচুয়াল ডাটাকে সে রিসিভ করবে। তো এখানেও এসকেপ ক্যারেক্টার প্রথমটাকে রিমুভ করে পরেরটাকে সে রিসিভ করলো অ্যাকচুয়াল ডাটা হিসেবে। তো এইভাবে হচ্ছে বাইট স্টাফিংটা কাজ করে। তাহলে প্রথমটা হচ্ছে স্টাফড আর পরেরটা হচ্ছে আনস্টাফড। ঠিক আছে, অর্থাৎ অরিজিনালটাকে সে এক্সট্রাক্ট করলো। আচ্ছা, এবার হচ্ছে বিট ওরিয়েন্টেড প্রোটোকলে যাই। বিট ওরিয়েন্টেড প্রোটোকল দেখে দেখেন বর্তমান ইউনিভার্সাল কোডিং যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করে। ইউনিকোড অ্যাকচুয়ালি কত ক্যারেক্টার হয়, 16 বিট বা 32 বিটের ক্যারেক্টার হয়। তাহলে আমরা 8 বিট বেসড যে ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল বা বাইট ওরিয়েন্টেড প্রোটোকল ছিল সেটা কি আমার এখানে ইউজেবল হবে? ইউজেবল হবে না। তো আমাকে অন্য একটা মেকানিজমে যাইতে হবে। সেই মেকানিজম কি, সেটা হচ্ছে বিট ওরিয়েন্টেড প্রোটোকল। তো বিট ওরিয়েন্টেড প্রোটোকলে কী করা হয়, আমার পুরো ডাটাটাকে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ কন্টিনিউয়াস স্ট্রিম অফ বিটস হিসেবে চিন্তা করা হয়। এখানে কোনো ক্যারেক্টারের বাউন্ডারি নাই যে এত বিটের হইতে হবে বা অত বিটের হইতে হবে, এরকম কোনো বাউন্ডারি নাই। আচ্ছা, এখানেও হেডার এবং ট্রেলার থাকে, তারা হচ্ছে 8 মাল্টিপল থাকে। ঠিক আছে, হেডার কি করে, ওই যে আগের মতো সেন্ডার ম্যাক অ্যাড্রেস, রিসিভার ম্যাক অ্যাড্রেস, আদার কন্ট্রোল ইনফরমেশন থাকে হেডারে। আর ট্রেলার কি থাকে, রিডান্ডেন্ট বিট থাকে ফর এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। ঠিক আছে, আচ্ছা এখন এখানেও কিছু ফ্ল্যাগ থাকে। তো এখানেও 8 বিট প্যাটার্নের ফ্ল্যাগ থাকে। তাহলে বেশিরভাগ প্রোটোকল যেটা ইউজ করে যে 0, 6টা 1 তারপর 0, এই ফ্ল্যাগটা ইউজ করে। ঠিক আছে, এই স্টার্টিং এবং এন্ডিং রিপ্রেজেন্ট করার জন্য। তো এটা হচ্ছে আমার বিট ওরিয়েন্টেড প্রোটোকলের একটা বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে আমি যদি দেখি ডাটা হচ্ছে আপার লেয়ারে আসতেছে, আর এখানে ভেরিয়েবল নাম্বার অফ বিট, অর্থাৎ বিটের সঙ্গে ভেরিয়েবল নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, তার উপর আমার ফ্রেমের কমপ্লিট সাইজটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন বিট স্টাফিংটা কি? বিট স্টাফিং আমরা একটু আগে বাইট স্টাফিংয়ে যেরকম দেখেছি যে আমার ফ্ল্যাগ যেটা থাকে সেটার ফ্ল্যাগের অনুরূপ ডাটা যদি আমার ফ্ল্যাগের অনুরূপ বিট সিকোয়েন্স যদি আমার ডাটার ভিতরে চলে আসে তাহলে আমার সেটা হচ্ছে রিসিভার ইন্টারপ্রিট করতে পারে, ফ্ল্যাগ হিসেবে চিন্তা করে। সেক্ষেত্রে দেখা যাবে আমার পুরা ফ্রেমটা কমপ্লিট না করে সেটাকে এন্ডিং হিসেবে ধরে নিতে পারে। ঠিক আছে, আমার ডাটাটা করাপ্টেড হতে পারে। তো এই সেম ঘটনা এখানেও করতে পারে। আমার 0 আমি 6টা 1 0 এটাকে আমি ফ্ল্যাগ হিসেবে চিন্তা করলাম, তাই সেম ফ্ল্যাগটা আমার তো ডাটার ভিতরেও থাকতে পারে। তখন সে কী করবে, তখন বিট স্টাফিংয়ে কী করা হয়, বিট স্টাফিংয়ে আমার একটা এডিশনাল 0 যোগ করা হয়। কখন যোগ করা হয় দেখেন, বিট স্টাফিং ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং 1 এক্সট্রা 0 whenever 5 consecutive ones follow a 0। মানে কি, এটা একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করি। আমার যদি ডাটার ভিতরে একটা 0 থাকে যার পরে পরপর 5টা 1 আছে, আমি আবার বলি স্টার্টিংটা হবে 0 থেকে, আমার এমন একটা 0 পাইলাম যার পরে পরপর 5টা 1 আছে, তাহলে সে কী করবে, তারপরে সে এডিশনাল একটা 0 অ্যাড করবে। ঠিক আছে, এক্সট্রা 0 মানে 0 অ্যাড করবে। এখন রিসিভার কী করবে, রিসিভারও
ওই তার ঠিক উল্টা প্রসেসটা করবে। সে যখন একটা জিরোর পরে পরপর পাঁচটা ওয়ান পাবে, তখন তারপরে যদি সে কোনো জিরো পায় সেই জিরোটাকে সে রিমুভ করে দেবে ডাটা থেকে। তো এটাই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট বিট স্টাফিংয়ের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে ফ্রেমিংয়ের কনসেপ্টটা পড়লাম, এবার হচ্ছে ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল। এটা ছিল আরও দুইটা ফাংশন, আমার ডাটা লিঙ্ক কন্ট্রোলের আরও দুইটা ফাংশন। তাহলে আমরা বলতেছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটিস অফ দ্য ডাটা লিঙ্ক লেয়ার আর ফ্লো কন্ট্রোল অ্যান্ড এরর কন্ট্রোল। তো বেসিক্যালি এই ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোলটাকেই কালেকটিভলি বলা হয় ডাটা লিঙ্ক কন্ট্রোল। তো ফ্রেমিংটাও অ্যাকচুয়ালি ডাটা লিঙ্ক কন্ট্রোল লেয়ারের একটা ফাংশন, বাট ডাটা লিঙ্ক কন্ট্রোল বলতে আমরা অ্যাকচুয়ালি ফ্লো কন্ট্রোল আর এরর কন্ট্রোলটা বুঝবো। আচ্ছা, ফ্লো কন্ট্রোলটা কি? ফ্লো কন্ট্রোল রেফার্স টু এ সেট অফ প্রসিডিউর, মানে কিছু প্রোটোকল আছে যেটা হচ্ছে আমার ডাটার ফ্লোটাকে রেস্ট্রিক্ট করবে। অর্থাৎ অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট সেন্ডার ক্যান সেন্ড বিফোর ওয়েটিং ফর অ্যান অ্যাকনোলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার, ঠিক আছে। অর্থাৎ রিসিভারের কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগ পর্যন্ত সেন্ডার কী পরিমাণ ডাটা পাঠাতে পারবে তার ফ্লোটা আমি নির্ধারণ করবো হচ্ছে ফ্লো কন্ট্রোলের মাধ্যমে। তো ফ্লো কন্ট্রোলের প্রাইমারি গোলটা কি? ফ্লো কন্ট্রোলের প্রাইমারি গোলটা হচ্ছে ইট ইজ টু এনশিওর দ্যাট দ্য সেন্ডার ডাজ নট ওভারহেলম দ্য রিসিভার উইথ টু মাচ ডাটা টু কুইকলি। অর্থাৎ আমার রিসিভার হচ্ছে যেই পরিমাণ ডাটা সে নিতে পারে এবং প্রসেস করতে পারে তার থেকে বেশি ডাটা আমি ডাটা ট্রান্সফার করতেছি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ডাটাগুলো হচ্ছে ওভারফ্লো হবে, ঠিক আছে। তো এই ওভারফ্লোটা কখন হবে? স্পেশালি হোয়েন দ্য রিসিভার হ্যাজ দ্য লিমিটেড বাফার ক্যাপাসিটি। অর্থাৎ রিসিভারে যখন বাফার ক্যাপাসিটিটা লিমিটেড থাকবে তখন আমার ডাটা ওভারফ্লো হবে, ঠিক আছে। তাহলে ওভারফ্লো হইতে গেলে কী করতে হবে? আমার সেন্ডারে যে ডাটা যে পাঠাচ্ছে তার ফ্লোটা কমাইতে হবে। এটাই হচ্ছে ফ্লো কন্ট্রোল। তাই ফ্লো কন্ট্রোল মানে মানে ফ্লো কন্ট্রোল বলা হচ্ছে। আচ্ছা, এখন এই বাফার কি এটা একটু বুঝি। দেখেন, আমি যখন ইনকামিং ডাটাটা পাঠাবো, এই ইনকামিং ডাটাটা অবশ্যই চেক করতে এবং প্রসেস করতে হবে। কার মাধ্যমে? রিসিভার চেক করবে এবং প্রসেস করবে। এখানে চেকিং এবং প্রসেসিং বলতে কী বোঝাচ্ছে? ওই যে আমরা এরর ডিটেকশন, এরর কারেকশনে পড়ে আসছে যে রিসিভার যেই আমার ডাটাটা পাবে সেই ডাটা নিয়ে সে অ্যানালাইসিস করবে, ডাটার ভিতরে এরর আছে কিনা, এরর থাকলে সে আবার এরর কারেকশনও করারও মেকানিজম দেখেছিলাম। তো এইগুলো তো প্রসেসিং। এই প্রসেসিং করার জন্য তার কিছু টাইম লাগে। তাহলে দেখেন, দ্য রেট অফ প্রসেসিং ইজ অফেন স্লোয়ার দেন দ্য রেট অফ ট্রান্সমিশন। অর্থাৎ ট্রান্সমিশনের যে রেটটা থাকে তার থেকে প্রসেসিং রেটটা সাধারণত একটু স্লো থাকে। হ্যাঁ, তো এখন এই বাফারে যে ব্লক অফ মেমোরি ইউজ টু স্টোর ডাটা আনটিল ইট ইজ প্রসেস। তাইলে আমার যে রিসিভার আছে, রিসিভারের কাছে যখন ডাটাগুলো পাঠাইতে থাকবো তখন রিসিভার তো ডাটা প্রসেস করতে থাকবে। তো রিসিভার যখন একটা ফ্রেমকে প্রসেস করবে তখন আরও কিছু ফ্রেম রিসিভারের কাছে অলরেডি চলে আসছে যেটা হচ্ছে আমার একটা টেম্পোরারি মেমোরিতে থাকবে, ঠিক আছে। সেই টেম্পোরারি মেমোরিটাই হচ্ছে বাফার। আচ্ছা, এখন আমরা এই ফ্লো যে কন্ট্রোল করব, এই ফ্লো কন্ট্রোলের টেকনিক কি? ফ্লো কন্ট্রোলের টেকনিক হচ্ছে সাধারণত ডাটা লিঙ্ক লেয়ার ফ্লো কন্ট্রোলের যে টেকনিক ইউজ করে সেটা হচ্ছে ফিডব্যাক বেসড টেকনিক। ফিডব্যাক বেসড টেকনিকটা কি? আমরা দেখি দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট টেকনিক, আর একটা হচ্ছে স্লাইডিং উইন্ডো টেকনিক। স্টপ অ্যান্ড ওয়েট টেকনিকটা কি? স্টপ অ্যান্ড ওয়েট টেকনিকটা হচ্ছে দ্য সেন্ডার সেন্ডস এ ফ্রেম অ্যান্ড ওয়েট ফর অ্যান অ্যাকনোলেজমেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে সেন্ডার মানে একটা ফ্রেম পাঠায়া সে বসে থাকবে, রিসিভার উত্তরের আসে। রিসিভার যখন মানে রিসিভ করবে ফ্রেম, তখন সে কী করবে? সে সেন্ডারকে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি ফ্রেমটা রিসিভ করছি। তখন আপন রিসিভিং দ্য অ্যাকনোলেজমেন্ট ফ্রেম দ্য সেন্ডার আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য রিসিভার ইজ রেডি টু অ্যাকসেপ্ট দ্য নেক্সট ফ্রেম, সো ইট সেন্ডস দ্য নেক্সট ফ্রেম ইন দ্য কিউ। তাহলে এটাই হচ্ছে আমার স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, ঠিক আছে। আর এটা হচ্ছে স্লাইডিং উইন্ডো। এখন দেখেন, স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি আমার নেটওয়ার্কের ফুল ক্যাপাসিটিটা ইউজ করতেছি না। সেটা কীরকম? দেখেন, আমি যখন একটা ফ্রেম পাঠাইয়া কিন্তু আমি বসে আছি, কখন আমার সেন্ডার মানে রিসিভার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, ওই রিসিভার অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি বসে আছি। তাহলে এই যে বসে আছি এই টাইমটা তো আমার নষ্ট হচ্ছে। তো এটা মানে এই আমার নেটওয়ার্কের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, এই ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই মানে যেটা স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল পারতেছে না, সেটা হচ্ছে আমরা স্লাইডিং উইন্ডো এই প্রোটোকল দিয়ে করব। এটা কি করে? এটা করে হচ্ছে অ্যালাউইং মাল্টিপল ফ্রেম টু বি ট্রান্সমিটেড বিফোর রিসিভিং অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। অর্থাৎ সেন্ডার হচ্ছে শুধু একটা ফ্রেম পাঠায় বসে থাকবে না, সে বেশ কয়েকটা ফ্রেম পাঠাতে পারবে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগে। তো এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি? দেখলেন, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে
আমার সেন্ডার এবং রিসিভার দুইটার ভিতরেই বাফার আছে। বাফার বলতে কি কি বোঝাচ্ছিলাম, একটু আগে বলেছিলাম, একটা মানে সেন্ডার এবং রিসিভারে কিছু টেম্পোরারি মেমোরি থাকে যেটাকে আমরা বলতেছি বাফার। এই বাফারটাকে আমরা উইন্ডোজ বলতেছি এখানে। সেন্ডার এবং রিসিভারের মধ্যে যে বাফার মেমোরিটা আছে সেটাকে আমরা এখন উইন্ডো হিসেবে নাম দিলাম, ঠিক আছে। তো সেন্ডার এবং রিসিভার দুইজনই অ্যাগ্রি করে নিছে যে সে কয়টা ফ্রেম একসাথে পাঠাইতে পারবে এবং রিসিভার কয়েকটা ফ্রেম একসাথে রিসিভ করতে পারবে উইদাউট, মানে তাদের যে বাফারটা আছে সেই বাফারের সাইজের উপর ডিপেন্ড করে, উইদাউট মানে ওভারফ্লো, মানে উইদাউট গেটিং দ্য অ্যাকনোলেজমেন্ট। অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগে সেন্ডার কতটা ফ্রেম পাঠাতে পারবে এটা রিসিভারের সাথে সেন্ডারের একটা আগেই মানে একটা ইয়া অ্যাগ্রিমেন্ট হয়ে থাকবে, ঠিক আছে। সেই অ্যাগ্রিমেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? সেই অ্যাগ্রিমেন্টটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি বাফার সাইজের উপরে, ঠিক আছে। অর্থাৎ মেমোরি যতটুকু হবে ততটুকু সে মানে ততগুলা সে একসাথে মানে ফ্রেমকে হোল্ড করতে পারবে, সেহেতু মানে এটা হচ্ছে সেই উইন্ডো সাইজটা আর কি। তা সেন্ডার সেন্ড মাল্টিপল ফ্রেম ইন এ সিকোয়েন্স, তাহলে সেন্ডার কি করবে, অনেকগুলো ফ্রেম একসাথে সিকোয়েন্সে পাঠাবে মানে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগেই। যখন আমার মানে নাম্বার অফ ফ্রেম মানে উইন্ডো সাইজটা যখন ফিল আপ হয়ে যাবে তখন সে ওয়েট করবে অ্যাকনোলেজমেন্টের জন্য, ঠিক আছে। যখন সে একটা অ্যাকনোলেজমেন্ট পাবে তখন সে কী করবে, এই উইন্ডোটাকে ফরওয়ার্ড করবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাপ পরের ডাটাগুলোকে পাঠাতে থাকবে। এখন অ্যাকনোলেজমেন্ট সে যদি 3টা রিসিভ করে তো পরবর্তী 3টা ফ্রেমকে পাঠাবে। এইটাই হচ্ছে আমার স্লাইডিং উইন্ডো। তো এই ছিল ডাটা ফ্লো কন্ট্রোল টেকনিক। পরবর্তী যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে এরর কন্ট্রোল। তাহলে এরর কন্ট্রোলটা কি, আমি যখন ডাটা পাঠাই নর্মালি কি আমার ট্রান্সমিশন মিডিয়া রিলায়েবল হয় না, ঠিক আছে। তো আমার ডাটা করাপ্টেড হতে পারে, লস্ট হতে পারে ট্রান্সমিশন করার সময়, ঠিক আছে। তাহলে এরর কন্ট্রোল হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে এরর ডিটেক্ট করতে পারে এবং কারেক্ট করতে পারে। কখন? যখন ডাটাটা করাপ্টেড হতে পারে অথবা লস হয় ট্রান্সমিশনের সময়, ঠিক আছে। তো এরর ডিটেক্টিং টেকনিকগুলো কি আছে? একটা হচ্ছে প্যারিটি চেক, একটা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, একটা হচ্ছে চেক সাম। একটা প্যারিটি চেক সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে, সাইক্লিক রিডান্ডেন্সি চেক বার্স্ট এরর ডিটেক্ট করতে পারে অর্থাৎ মাল্টিপল বিট চেঞ্জ হয়ে গেলে, আর চেক সাম হচ্ছে আমার ডাটা সেগমেন্টে যোগ করে তারপর সেই যোগফলটাকে সে অ্যাপেন্ড করে রেজাল্টের সাথে, তা ওইটা পাঠায়। তো আমরা এই মেকানিজমগুলা তার আগের চ্যাপ্টারে পড়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, আর এরর কারেক্টিং টেকনিক কি? এরর কারেক্টিং টেকনিক হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফরওয়ার্ড এরর কারেকশন। ফরওয়ার্ড এরর কারেকশন কি, রিসিভার হচ্ছে আমার যে মেসেজটা রিসিভ করলো সেটাকে গেস করার চেষ্টা করে যে আমার ভুলটা কোথায় হয়েছে, মানে এররটা কোথায় হয়েছে, যে সেটা কীভাবে করে, রিডান্ডেন্ট বিটসের মাধ্যমে, ঠিক আছে। তো সেই রিডান্ডেন্ট বিটসের মাধ্যমে সে মানে এররটা গেস করার চেষ্টা করে এবং সেই বিটটাকে কারেক্ট করার চেষ্টা করে। তো এই টেকনিকটা আসলে অ্যাপ্লিকেবল যখন নাম্বার অফ এরর হচ্ছে খুবই স্মল হবে। যেমন এই টেকনিকের একটা এক্সাম্পল হচ্ছে হ্যামিং কোড, আমরা যেটা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। আচ্ছা, যে সেকেন্ড টেকনিক যেটা আমার এরর কারেকশনের, সেটা হচ্ছে ইফ দ্য ডাটা লিঙ্ক ইন দ্য ডাটা লিঙ্ক লেয়ার দ্য স্টাম এরর কন্ট্রোল রেফার্স প্রাইমারিলি, অর্থাৎ এরর কন্ট্রোল বলতে আমরা অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বুঝবো হচ্ছে এরর ডিটেকশন এবং রিট্রান্সমিশনকে বুঝবো। ওকে, তার মানে এই যে আমরা যে একটু আগে বললাম যে ফরওয়ার্ড এরর কারেকশনটা খুব রেয়ার ইউজ হয়, হ্যাঁ। তাহলে কারণ ওইখানে আমার কি বলে রিডান্ডেন্ট বিট, অনেকগুলো এক্সট্রা রিডান্ডেন্ট বিট পাঠাতে হয়, যেটা হচ্ছে আমার ডাটার মানে ব্যান্ডউইথ বাড়ায় দিচ্ছে, ঠিক আছে, ব্যান্ডউইথ কস্টটা বাড়ায় দিচ্ছে। তো তো সেক্ষেত্রে আমরা রিট্রান্সমিশনটা করি। রিট্রান্সমিশন মানে প্রাথমিকভাবে আমরা এরর কন্ট্রোল বলতে এরর ডিটেকশন এবং রিট্রান্সমিশনকেই বুঝবো। তাহলে এরর কারেকশন ইজ ডান ইউজিং রিট্রান্সমিশন অফ দ্য করাপ্টেড অথবা লস্ট ফ্রেম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন দ্য প্রসেস অফ এরর কারেকশন ইউজিং রিট্রান্সমিশন ইজ কল্ড দ্য অটোমেটিক রিপিট রিকোয়েস্ট, বা এটাকে আমরা বলতে পারি AR। আর যেহেতু রিপিট হচ্ছে এখানে, তাহলে এখানে এটাকে কিউ এর দ্বারা নামকরণ করা হয়েছে, অটোমেটিক রিপিট রিকোয়েস্ট ARQ, হ্যাঁ। আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে অ্যাব্রিভিয়েশনটা। আচ্ছা, তাহলে প্রসেস অফ এরর কারেকশন ইউজিং রিট্রান্সমিশন ইজ কল্ড অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। তো এখানে কি করা হয়, এখানে করা হচ্ছে সেন্ডার যখন আমার ডাটাটা পাঠায় দেয়, ঠিক আছে, তখন সে একটা ক্লক চালু করে, ঠিক আছে। এই ক্লকের একটা টাইম আউট পিরিয়ড থাকে। যদি অ্যাকনোলেজমেন্ট রিসিভ না করে, অর্থাৎ রিসিভার থেকে ওই ক্লকের টাইমের মধ্যে যদি সে কোনো অ্যাকনোলেজমেন্ট না পায়,
অথবা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পায়, তখন সেন্ডার কী করবে, আবার রিট্রান্সমিট করবে ডাটা ফ্রেমটাকে। ঠিক আছে, তো এখন অ্যাকনোলেজমেন্ট দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে পজিটিভ অ্যাকনোলেজমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট। পজিটিভ অ্যাকনোলেজমেন্ট কখন সে আমার রিসিভার দিবে, যখন হচ্ছে আমার রিসিভার হচ্ছে কারেক্টলি ডাটাটা রিসিভ করবে, তখন হচ্ছে পজিটিভ অ্যাকনোলেজমেন্ট দিবে। আর নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট কখন দিবে, যখন রিসিভার ডিটেক্ট করবে যে আমি যে ডাটাটা রিসিভ করছি সেটা ভিতরে এরর ছিল। ওই যে আমরা সেই রিসিভার কীভাবে বুঝবো এরর ছিল, এই যে আমরা এরর ডিটেক্টিং টেকনিক পড়েছি, প্যারিটি চেক, তারপর সিআরসি কোড, চেকসাম, এগুলো পড়েছি। এভাবে রিসিভার হচ্ছে ডিটেক্ট করতে পারে যে সে একটা এরর নিছে, তখন হচ্ছে সে যেই অ্যাকনোলেজমেন্টটা পাঠাবে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, যাতে সে সেন্ডারকে বলতে পারে আমি যেই কোডটা পাইছি, মানে আমি যে ফ্রেমটা পাইছি সেই ফ্রেমটার ভিতরে এরর আছে, তুমি আবার রিট্রান্সমিট করো। তাহলে এই দুই ক্ষেত্রে হচ্ছে মানে ডাটা ফ্রেমটা রিট্রান্সমিট হবে, এটাকে আমরা বলতেছি অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। তো এটাই ছিল আসলে ডাটা লিঙ্ক কন্ট্রোলের ফাংশনগুলো, এইটা নিয়ে আমরা পড়লাম। তো ডাটা লিঙ্ক কন্ট্রোলের কিছু প্রোটোকল আছে, আমরা নেক্সট এই প্রোটোকলগুলো ইনশাল্লাহ নেক্সটে পড়বো। থ্যাংক ইউ।